আপনি ধরে নেন আপনার সন্তানকে দেশের বাইরে পাঠানো আপনার একটা পরিকল্পনা। আমার অভিজ্ঞতায় দেখেছি যে অনেকের যে ভিসা রিজেক্ট হয়ে থাকে। কেন? কারণ হলো বিশেষত কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, জাপান এরকম ইউরোপের কিছু উন্নত দেশ যারা আয়কর নথিটিকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে তারা জানে এবং এটি একটি অথেন্টিক দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীমণ্ডলী এবং আইন জানতে চান, আইন মানতে চান, আইন পছন্দ করেন এরকম সকল বাংলাদেশের নাগরিকদের শুভেচ্ছা ও সালাম। আমরা প্রায়শই দেখে থাকি যে যারা সামর্থ্যবান আছেন এবং যাদের সন্তান সন্ততি মেধাবী তারা এই সময়ে বর্তমান সময়ে বিশেষত আমি বলবো এই বর্তমান বিশ্বের সকল পর্যায়ে যে বিষয়টি প্রচলিত আছে বিশেষত আমাদের বাংলাদেশে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষিত পরিবারগুলো ইদানিংকালে চায় তাদের সন্তান সন্ততি যেন উচ্চশিক্ষায় বিদেশ যান এবং ওখানে বিদ্যা, বুদ্ধি এবং উপার্জন সব কিছু নিশ্চিত করেন। জীবনের এই যে মাইগ্রেশন পদ্ধতি আমাদের দেশ থেকে বিদ্যা বুদ্ধি অর্জনের জন্য, সেই মাইগ্রেশন পদ্ধতি আমরাও অ্যাপ্রিসিয়েট করি। আমি একজন আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য হিসেবে কাজ করি। আমার কিছু কাজের অভিজ্ঞতা আছে, বিশেষত আয়কর আইন নিয়ে কাজ করি এবং পাশাপাশি কিছু ইমিগ্রেশন কনসালটেন্সি করি। আমি এই অভিজ্ঞতাগুলো দেখে থাকি এবং আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতা বিনিময় করার জন্যই আজকের এই পর্ব। আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা, বিশেষ করে আয়কর আইন নিয়ে কথা বলা দেখে থাকবেন। আমি আজকে যে বিষয়টি আমার অভিজ্ঞতা থেকে বলবো তা খুব মাঠ পর্যায়ের কিছু কেস স্টাডি হতে পারে। আপনি ধরে নিতে পারেন যে আপনাদেরকে যে কথাগুলো বলছি আপনারা ইতিমধ্যে এই এক্সপিরিয়েন্স অনেকে পেয়ে গিয়েছেন, অনেকে পাবেন। আর যারা পেয়েছেন তাদের জন্য বলা যে আপনাদের এক্সপিরিয়েন্সটা আমার কথার সঙ্গে কেমন মিলবে আমি জানি না। আর যারা ভবিষ্যতে তাদের সন্তানদেরকে দেশের বাইরে উচ্চশিক্ষায় পাঠাবেন তাদেরকে কর বিষয়ক কিছু কথা বলি। ধরে নেন আপনার সন্তানকে দেশের বাইরে পাঠানো আপনার একটা পরিকল্পনা। আপনি একজন অভিভাবক যার সন্তান হয়তো এসএসসি পরীক্ষার্থী অথবা ইন্টারমিডিয়েট পড়ে অথবা কলেজ বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়ে। তারা যারা আপনার সন্তানকে দেশের বাইরে পাঠানোর জন্য চিন্তা করে রাখছেন, আমি বলবো এখন থেকে আপনারা একটি বিষয়ে আগাম প্রস্তুতি নেবেন, সেটা হলো আপনার আয়কর নথিটি খুবই গুরুত্ব দিয়ে যত্ন সহকারে তৈরি করবেন। আমাদের দেশে আমি দেখে থাকি আমার অভিজ্ঞতায় যে অনেক লোকেই নানানভাবে আয় করে থাকেন, সম্পদ অর্জন করে থাকেন এবং তারা তাদের এই সম্পদ তাদের সন্তানের পিছনে ব্যয় করার জন্য একটি প্রস্তুতিও থাকে। কিন্তু যে প্রস্তুতিটা অন্যদের অনেক কম থাকে সেটা হলো আয়কর নথিটি সঠিক এবং সুন্দরভাবে তৈরি করা থাকে না। আমার অভিজ্ঞতায় দেখেছি যে অনেকের যে ভিসা রিজেক্ট হয়ে থাকে। সফল হচ্ছে, আমার কথার ব্যতিক্রম, অনেকেই সফল হচ্ছে, তবে সেই সংখ্যা অবশ্যই কম। যারা রিজেক্ট হন তারা কারণ জানতে পারেন না। যারা রিজেক্ট হন তাদেরকে বইফুর কিছু কনসালটেন্সি ফার্ম বলে থাকেন কেন যে রিজেক্ট হলেন আমরা বলতে পারবো না, হয়তো বা আপনার কোথাও না কোথাও ঘাটতি। আর আমার বক্তব্য হলো আপনার অভিভাবক হিসেবে আপনি দেখেছেন যে আপনার ছেলে মেয়ের আইএলটিএস স্কোর ভালো আছে, আপনার ব্যাংক সলভেন্সি ভালো আছে, আপনার সম্পদ প্রদর্শন করার জন্য যে সিএ রিপোর্ট সেটা ভালো আছে, আপনার যে স্টুডেন্ট যাবে তার যে মার্কস সেটা ভালো আছে, তারপরে অনেক সময় রিজেক্ট হয়। কেন? কারণ হলো বিশেষত কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, জাপান এরকম ইউরোপের কিছু উন্নত দেশ যারা আয়কর নথিটিকে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসাবে তারা জানে এবং এটি একটি অথেন্টিক
দলিল, কেননা এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আপনার অথেন্টিকেশন করা থাকে। আই মিন সরকারের যে রাজস্ব বোর্ড আছে তার থেকে এটা প্রাপ্তি। অন্যান্য কাগজগুলো অথেন্টিক অবশ্যই, তারপরেও এই ডকুমেন্টসটা ক্রস চেক করে দেখার সুযোগ সবচেয়ে বেশি। এই বিষয়টি অনেক কনসালটেশন ফার্ম বা অনেক কনসালটেন্ট বলে থাকেন না। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, আমি এ পর্যন্ত যতগুলো বিষয়ে সফল হয়েছি, যাদের আয়কর নথি খুবই সুশৃঙ্খল এবং সুন্দর, দীর্ঘ ধারাবাহিকভাবে তৈরি করা, বিশেষত তারা যে ভ্যালুয়েশন বা সিএ রিপোর্ট করার ক্ষেত্রে এই বা ব্যাংকের যে ডকুমেন্টসগুলো প্রদর্শন করেছেন, সেই বিষয়গুলো যদি তাদের আয়কর নথিতেও এরকম ফলো করে অর্থাৎ মিল রেখে তারা করে থাকেন, তাহলে এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং যে দেশে যেতে চায় তারা ব্যাংকিং সলভেন্সির পাশাপাশি তারা বুঝতে চায় যে ব্যক্তির সন্তান ওই দেশে যাচ্ছে, উনি যে দেশে বর্তমানে বসবাস করছে অর্থাৎ বাংলাদেশে বসবাস করছে, ওনার আয়টা কতটুকু প্রমাণ ভিত্তিক, উনি কতটুকু সভ্য নাগরিক, উনি আয়কর নথি ঠিকমতো করেন কিনা, ওনার আয়ের হিসাব ঠিকমতো দেন কিনা, এই কমপ্লেইনগুলো তারা বুঝতে চায়, জানতে চায়। আর ইন এডিশন আমি বলবো, যাদের যোগ্য ছেলে মেয়ে আছে অর্থাৎ যাদের আয়কর নথি সৃষ্টি করার মতো সুযোগ আছে, আমি বলবো আপনারা ভ্যালুয়েট করার জন্য প্রয়োজনে আপনার সন্তানেরও আয়কর নথি শুরু করতে পারেন। এই ক্ষেত্রে আমরা যারা আয়কর এবং ইমিগ্রেশন নিয়ে কাজ করি, তারা যত সহজে আপনাদেরকে সমাধানটা বাতলে দিতে পারবো, হয়তোবা অনেকে এই সমাধানটা আপনার জন্য রেডি নাও করতে পারে। তাই আমি মনে করি আপনারা সবার পরামর্শ গ্রহণ করবেন এই বাস্তবতায়, কিন্তু আপনি আপনার যে লজিক, আপনার যে চিন্তা, আপনার কাজটি সফল করার জন্য যে প্রয়োজনীয়তা, সেটাকে মাথায় রেখে আপনি কাজ করবেন এবং আপনার সকল পর্যায়ের ডকুমেন্টস আপনি অবশ্যই সুন্দর এবং একটি শক্ত উপস্থাপনা করবেন। পরিশেষে আমার আহ্বান থাকবে যে আপনারা এখনই আপনাদের আয়কর নথির ব্যাপারে খুবই আন্তরিক হন এবং আয়কর নথিটি আপনার সকল পর্যায়ের সম্পদকে অন্তর্ভুক্ত করে আপনারা তৈরি করেন। কারণ উচ্চশিক্ষায় আপনার সন্তানকে দেশের বাইরে যদি সুনিশ্চিত ভিসা নিশ্চিত করতে চান, পাঠাতে চান, ভবিষ্যতে বিশেষ করে বর্তমান বিশ্ব একই ছন্দে চলছে এবং পৃথিবী খুবই এখন চ্যালেঞ্জের একটি পর্যায়ে আমরা আছি। তাই আয়কর নথি, ভালো আয়কর নথি, বিশেষ করে আয়কর নথি না, ভালো আয়কর নথির কোনো বিকল্প নেই। আপনি কোনো ফেক ডকুমেন্টস দিয়ে আপনি সফল হবেন, সেটা খুব ব্যতিক্রম ছাড়া আর কিছু নয়। পরিশেষে আমার দেশ থেকে বেশি বেশি করে উচ্চশিক্ষার্থী গিয়ে আমার দেশের জন্য কন্ট্রিবিউট করুক এবং ভবিষ্যৎ সুনাগরিক হোক, এই শুভকামনা করে, এবং যেসব অভিভাবক তাদের সন্তানের ব্যাপারে উচ্চাশা করছেন যে আপনার সন্তানকে দেশের বাইরে পাঠাবেন, তাদের প্রতি আমার শুভকামনা রেখে আপনাদের আয়কর নথিটি অত্যন্ত সচেতনভাবে তৈরি করবেন, এই চিন্তা থেকে আমি আজকে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক। যে কোনো আইনি বিষয় জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন।